দেখুন, বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা গবেষণা করেই চলেছেন প্রাণদায়ী ঔষধ আবিষ্কার করার জন্য, মহাকাশ গবেষণা করার জন্য, এমনকি মৃত্তিকা বিজ্ঞান বা ভূতল গবেষণা করার জন্য। সেই সঙ্গে আবার পৃথিবী এক অ্যাটম বোমায় ধ্বংস করে দেওয়া হবে তার জন্য। তাহলে যদি আমরা প্রাণদায়ী ঔষধের ক্ষেত্রে আসি, প্রাণদায়ী ঔষধ আবিষ্কার করছেন, এই যেমন কোভিড-19 টিকা 6 মাসের মধ্যে বের করে ফেললেন। সর্বপ্রথম মনে হয় ব্রিটেন বের করেছিলেন, তারপরে আরো অন্যান্য দেশ বের করেছেন। তো এই যে টিকা বের করে ফেলেছেন, যে এই আক্রান্ত হয়েছেন তার থেকে বাঁচার জন্য, আমরা কিন্তু একটি জিনিস বের করে ফেলতে পারি যে রোগ কবে শুরু হবে আর রোগ কবে মুক্তি হবে। এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। যদি আমরা বের করে ফেলতে পারি যে রোগে কবে আক্রান্ত করবে আর কবে মুক্ত করবে, তাহলে আমরা সেই রোগ, কথায় বলে যা খেলে রোগ বাড়ে তা না খেলেই তো সারে। যেমন কোভিড-19 সময় একটি জিনিস মাথায় আসলো, কি দেখা যাচ্ছে এটা মানব দেহ থেকে মানব দেহে ছড়াতে পারে কিসের মাধ্যমে? থুতুর মাধ্যমে, লালার মাধ্যমে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। তাহলে যার যার মতো মাস্ক পরে নাও। আপনার চোখ উঠেছে, চোখ উঠা বলে না চোখ লাল হওয়া, চোখে ময়লা হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায় সকালে ঘুম থেকে উঠলে, এটাকে চোখ উঠা বলে মনে হয়। এক এক এলাকায় এক এক নাম বলতেই পারে। তবে চোখ উঠলে কি করি আমরা? সাধারণত কালো গ্লাস পরি, যে আমার চোখের দিকে যে তাকাবে, ওই চোখের দিকে কিন্তু যে তাকাবে তারই চোখ তিলবিল করে উঠবে। আবার দেখা যাচ্ছে একইভাবে ওই রকম হবে, তারও হবে। তখন আমরা কালো গ্লাস পরি। কালো গ্লাস পরে যে যাতে আমার থেকে সংক্রমণ ব্যাধিটা অন্যদিকে না যায়, এর জন্য আমরা রক্ষা করি। তাহলে আমরা যদি কালো গ্লাস দিয়ে চোখ রক্ষা করে ধরেন অপরের সংক্রমণ ব্যাধি থেকে তাদের বাঁচাতে পারি, তাহলে আমাদের যে রোগ আসতেছে আর কবে মুক্ত হবে সেই আসার আগে যদি আমরা ওই রোগ ব্যাধি বিষয়ে সতর্ক হই, তাহলে কি ওই রোগ ব্যাধিকে কমানো সম্ভব না? সম্ভব। কোভিডের সময় বলেছেন যে ইমিউনিটি বাড়াতে হবে। যেমন ধরুন এই যে ডেঙ্গুর সময় কি বলছেন? ডেঙ্গুতে প্লাটিলেট কমে যাচ্ছে, রক্তে প্লাটিলেট কমে যাওয়ার কারণে ডেঙ্গুতে রোগী মারা যাচ্ছে। রক্তের প্লাটিলেটটা বাড়াতে হবে। কি করে বাড়াতে হবে? কোন কোন খাবারে রক্তে প্লাটিলেট বাড়ে সেই খাবারগুলো আমরা আগের থেকে খাই। আবার আমরা কি করছি দেখেন, তাবড় তাবড় বিজ্ঞানীরা যেসব গবেষণা করে আবিষ্কার করছে সেই সকল মেডিসিন দেখা যাচ্ছে আমরা নিয়মিত কিন্তু খাচ্ছি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছি, ওষুধ কিন্তু খাচ্ছি। আবার ডেঙ্গু জ্বরের ভেষজ চিকিৎসা পদ্ধতি, যেটা হাজার হাজার বছর আগের থেকে প্রচলিত আছে, যা এই মেডিকেল সায়েন্সেরও আগে, আয়ুর্বেদিক শাস্ত্র সবার আগে আসছে। সেখানে কি বলছে যে তরল খাবার খাও, যাবতীয় ভিটামিন সি যুক্ত খাবার খাও, বা বিশেষ করে একটু টক খাবার খাও, বা বিভিন্ন উপাদান যেগুলো বলা হচ্ছে সেগুলো খাও। সেগুলো খেলে ওই রোগের বা শরীরের প্লাটিলেটটা বাড়বে বা শক্তিটা সঞ্চয় হবে। ঠিক তদনুরূপ আমাদের কথায় যদি আসে যে আমরা কি করছি, রোগ ব্যাধি আসতে পারে তার জন্য আমরা পূর্ব থেকে শরীরের প্লাটিলেট বাড়াচ্ছি। ভেবে দেখুন ভালো করে। তাহলে আমরা ধরুন এই ঘরটায় আমি অবস্থান করছি, টিটু বাবু ত্রিপুরায় অবস্থান করছেন, বাবুল দেবনাথ কুমিল্লায় অবস্থান করছেন, মানস রায় ঠাকুরগাঁয়ে অবস্থান করছেন, নীরজ কান্তি রায় হচ্ছে মৌলভীবাজার অবস্থান করছেন। যার যার ঘর আছে। এই ঘরের ধরেন ছাদটি পচে গেছে বা নষ্ট হয়ে গেছে, এখন ভেঙে মাথায় পড়তে পারে। তাহলে মুহূর্তের মধ্যে আমরা কি করতে পারি? একটা বাঁশখুঁটি দিয়ে ঠ্যাক দিতে পারি, তাই না? একটু ঠ্যাক দিতে পারি না? পারি তো, একটু চেষ্টা করলে পারি না একটু ঠেকাতে?
ভেঙে পড়া একটু ঠেকাতে পারি কিনা? পারা যাবে? জি স্যার। আর যদি টিনের চাল হয় তাহলে আরো সহজে যাবে, কিন্তু ঝড় আসলে আবার উল্টোয় নিয়ে যাবে। তা কোভিডের মতো মারাত্মক রোগে যদি আঘাত দেয় তাহলে তখন আর কাজ করবে না, ওই ইমিউনিটিতে কাজ করবে না, একেবারে সব উড়ায় নিয়ে যাবে। তথাপিও মানুষ মৃত্যুর আগ মুহূর্তেও কিন্তু চেষ্টা করে যে আমি আর একটা ঘন্টা বাঁচি, আর একটা ঘন্টা। 1 ঘন্টা বেঁচে তুমি কি করবা? তুমি কি করবা 1 ঘন্টা বেঁচে? তুমি তো এখন আছোই, মৃত্যু তোমার 1 ঘন্টা পরে, তো আর 1 ঘন্টা বাঁচি, এই আশা তো মানুষের থাকে, প্রত্যেকটা মানুষের থাকে। কিন্তু যদি তাই থেকে থাকে, ওই মৃত্যুর আগে ব্রেনটিতে হাইপার অ্যাক্টিভ তৈরি হয়। যদিও আপনারা বলবেন যে আর জ্যোতিষশাস্ত্রে ক্লাস হচ্ছে, তার ভিতর স্যার কোন সব বিষয়ে আলোচনা করছে। ওই হাইপার অ্যাক্টিভটা মানে কি? কি হাইপার অ্যাক্টিভ মানে কি? কি আপনারা বলেন? মানসিক বেশি উত্তেজিত আর কি। হাইপার অ্যাক্টিভ মানে বেশি অ্যাক্টিভ আর কি, ব্রেন বেশি অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে যায় চলার জন্য। চলার জন্য কোথায় যাওয়ার জন্য? সেই পরপারে যাওয়ার জন্য। কিন্তু এদিকে আবার মায়ায় টানে এপারে থাকার জন্য। এই হাইপার অ্যাক্টিভ যেমন হয়, ওই গ্রহগণ যখন হাইপার অ্যাক্টিভ হয় তখন কিন্তু এই ইহজগৎ ছেড়ে যেতে চায় না, তখন গ্রহগণ বকরি হয় যে একটু জিরিয়ে নি। যখন জিরিয়ে নেয় ঠিক তখনই ওইটার সঙ্গে যোগসূত্র হচ্ছে তিথি। একটা তিথি দেখেছেন 24 ঘন্টা, একটা তিথি 26 ঘন্টা, একটা তিথি 22 ঘন্টা, 21 ঘন্টা 50 মিনিটের নিচে আর কোনো তিথি দেখেননি আপনারা। তাহলে এই যে তিথি মানে 21 ঘন্টা পর্যন্ত চলে আসছে, 21 ঘন্টা 50 মিনিট পর্যন্ত একটা তিথি চলে আসছে, এই তিথির হ্রাস বৃদ্ধি কেন ঘটছে? ওই হাইপার অ্যাক্টিভ। ওই যে বললাম, কোন রাষ্ট্রে বন্যা হবে, আর কোন রাষ্ট্রে দুর্ভিক্ষ হবে, কোন রাষ্ট্রে যুদ্ধ হবে, কোন রাষ্ট্রে দেখা যাচ্ছে আমাদের কি বললাম আর একটা ওই মহামারী হবে, হয়তো মারণঘাতক ব্যাধিতে মহামারী দেখা দেবে। এই যে অবস্থানটা দেখা দেবে, এটা ওই নদীর জল ফুলে ওঠার মতো বা তিথির পাওয়ারের উপর নির্ভর করবে। তিথিটা কত পাওয়ারে আছে। যদি তিথির পাওয়ারে জোয়ার ভাটা হয়ে থাকে, তিথির পাওয়ারে যদি মানব দেহ চালিত হয়ে থাকে, মানব মন চালিত হয়ে থাকে, তাহলে কিন্তু মানব দেহের 95 ভাগ হচ্ছে জল। ওই জল কখন ফলবে আর কখন কমবে? আপনারা কি কোনোদিন একটু স্বাস্থ্যবান, কোনোদিন একটু রুক্ষ হন না, একটু শুষ্ক হন না, কোনোদিন একটু ফলেন না? দিনগুলো কখনো একটু মিলিয়ে দেখেছেন? ওই সুভাষ রায়ের মতো মিলিয়ে দেখেছেন যে এই বছরটা কেন এরকম হলো, মানে আজকের দিনটা আমি কেন ফুললাম আর আজকের দিনটায় আমার কেন এরকম লাগছে? আজকের দিনটায় সবাই দেখে বলছে যে আপনাকে তো আজকে খুব ভালো লাগছে, আর আজকে হয়তো বলছে তোমার মুখটা খুব শুকিয়ে গেছে। এই জিনিসগুলো যে দিনগুলোতে হচ্ছে, সেই দিনগুলোর তারিখগুলো নোট করাটাই হচ্ছে গবেষণা। যদি নোট করা হয় তাহলে কি হবে? যেমন ধরুন আজকে 22 তারিখ, আজকের ক্লাসে ভালো কি হবে? দুটি চন্দ্র মিলে রাহু, মাসটি বৃহস্পতি, সালটি কেতু, সব মিলে 5, বারটি শুক্র, বুধের সাথে শুক্র যুক্ত হয়ে হলো চন্দ্র। তাহলে একটা মরা চন্দ্র, ক্লাসে কিছুই হবে না। কিন্তু যাদের রাহু ভাগ্যদাতা গ্রহ, তারা এখান থেকে রস আস্বাদন করতে পারবেন। কই আগের দিন ক্লাসে তো 20 জন উপস্থিত ছিলেন, নক্ষত্রের নাম সুভাষবাবু বলে জিতে গেলেন, আর কেউ তো বললেন না কোনো সময় যে এত নম্বর নক্ষত্র ধরুন। আমি তো নক্ষত্র কোনো সময় বলেছিলাম, আমি বলছিলাম যে কোনো একটা নক্ষত্র যে কেউ বলুন। উনি বলে ফেললেন, দেখুন ওনার মেমোরিতে, উনি টিচার মানুষ, ওনার মেমোরিতে কাজ করেছে যে আমারটা এখান থেকে উদ্ধার করে নিই।
তার মানে উনি গবেষক। ফাঁকে একটা কথা বলে নি, কোনো উত্তর চাওয়া যাবে না, যা বলবো এটা শুধু শুনে নিতে হবে, এর কোনো ব্যাখ্যা চাওয়া যাবে না। সেটা হচ্ছে মানস রায়কে আমি একটু বলবো যে আপনার বাড়ির প্রবেশদ্বারে, বিশেষ করে ঘরে ওঠার সময় ডান পাশে খালি জায়গা আছে, একটু আছে? আরেকটু স্যার বলেন স্যার, বুঝতে পারলাম না স্যার। আরে বাড়ি ঘরে ওঠার সময় একেবারে ঘরে যখন উঠবেন সে জায়গায় খালি জায়গা আছে ডান হাতে? হ্যাঁ জি স্যার, আছে স্যার। আছে? ওই জায়গাটা একটু কাশফুল গাছ লাগিয়ে রাখবেন, একটা কাশফুল গাছ। আর প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে ওই ঘরের থেকে যখন নামবেন, কারোর সাথে কথা বলার আগে বাম হাত দিয়ে ওই গাছের গোড়ায় প্রত্যেকদিন জল দেবেন, প্রত্যেকদিন। 3 মাস পরে আমার কাছে জিজ্ঞেস করবেন যে আমি কেন বলেছি এই কথা, কেন বলেছিলাম 3 মাস পরে জিজ্ঞেস করবেন। গাছটাকে বাঁচায় প্রত্যেকদিন ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কথা বলার আগে বাম হাত দিয়ে আপনি ওই গাছটার গোড়ায় জল ঢালবেন, আর কিছু করতে হবে না। তারপরে এর আগে না। তো এই যে জিনিসগুলো ধরেন, আমরা বাড়ির ছাদ ওই ঠেক দিচ্ছি, আবার কি করছি যে দেখা যাচ্ছে ওই তারিখ অনুযায়ী, ধরুন আমাদের কাউকে ভালো দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে, রোগ ব্যাধিতে আক্রমণ করছে, তো সেই তিথি অনুযায়ী বা গ্রহগণ বক্রি হচ্ছে, কখনো চলমান হচ্ছে, তাহলে এই তিথির সময়কাল মানে শুরুর কাল আর শেষ কাল যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু কোন রোগ ব্যাধিতে আক্রান্ত করবে, যেমন এই 12টা ঘর, এইটাই তো 30টা তিথি একবার প্রদক্ষিণ করবে, তাই না? নাকি? হ্যাঁ স্যার। জি স্যার। প্রতি মাসে, এটা হচ্ছে চান্দ্র মাস। চান্দ্র মাসে 12টা মানে 30টা তিথি একবার প্রদক্ষিণ করবে চান্দ্র মাসে। আর সৌর মাসে একটা ঘর এক মাস অতিক্রম করবে, এটা তো। তাহলে চান্দ্র মাস হচ্ছে কত দিনে? 27.5 দিন স্যার। 27.5 দিন, 27.5 দিন প্লাস। তো এই যে 27.5 দিন প্লাস, তাহলে ওই 30টা তিথি অতিক্রম করতে 27.5 পয়েন্ট দেন, আরো 15 দেন, 27.15 গুণ 30, কত হয়? ও 30 দিলে হবে না মনে হয়, 30 দিলে হবে না, 12 দিতে হবে, গুণ 12, মানে 12 মাসে 1 বছর না? জি স্যার। গুণ 12 দিতে হবে। 327.6। এই 327.6, 6-9 না কত, 6-10 দিনে হচ্ছে চান্দ্র বছর, কিন্তু 365 দিনে হচ্ছে 1 বছর। ওই যে দিনগুলো পিছাচ্ছে, এইবার পিছানোর সময় আপনি কোন গ্রহকে বা কোন তিথিকে আগে দেবেন, কোন তিথিকে লম্বা করবেন আর কোন তিথিকে ছোট করবেন, লম্বা ছোট করার আপনাদের কোনো হাত নেই। ওই লম্বা ছোট করাও কিন্তু ওই ত্রিপাপ চক্রের মতো এরকম একটা সিরিয়ালের সূত্র, আর কিচ্ছু নয়। কঠিন বলে জ্যোতিষশাস্ত্রে কিছু নেই। সবচেয়ে কঠিন হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি, সেইটা হচ্ছে আমি এখন শেখার চেষ্টা করতেছি। তাছাড়া আর জ্যোতিষশাস্ত্রে কঠিন বলে কিছু নেই। তো ওই তিথি যখন সিরিয়াল অনুযায়ী আমরা বের করব যে কোন তিথিটা লম্বা আর কোন তিথিটা একটু খাটো বা ছোট, বা কোনটা মধ্যম,
এটা যখন বের করব সেই তিথিটা কোন রাশির উপর দিয়ে যাচ্ছে, সেই রাশিটা যদি তার মনের কারক হয় তাহলে মনোপীড়া, যদি শরীর কারক হয় শরীর পীড়া, যদি অর্থ কারক হয় অর্থপীড়া, যশ কারক হলে যশের ক্ষতি, যদি দেখা যাচ্ছে প্রাপ্তি কারক হয় তাহলে প্রাপ্তি থেকে বঞ্চিত, যদি ওই মানে দাতাকারী হয় তাহলে দেখা যাচ্ছে উজাড় হচ্ছে শুধু দিয়েই যাবেন। এই বিষয়গুলো হচ্ছে একেবারে ওই তিথি অনুযায়ী পরপর ওই ত্রিপাদ চক্রের মতো সিরিয়াল দিয়ে লিখতে লিখতে যাওয়া যাবে। স্যার এখানে তো মূল ফ্যাক্টরটা হচ্ছে চন্দ্র কতক্ষণ সেই তিথিতে থাকতেছে। ইয়েস। আর সেই তিথিটা আমাদের কোন ভাবের কোন কারকতা নির্ণয় করে সেটার উপর ফলাফল নির্দেশ করতেছে। মানে ওই তিথির ওখানে কোন গ্রহ অবস্থান করছে, ওইটা ওই অধিপতি সে কোথায় অবস্থান করছে, আর ওই তিথিটা কোন নক্ষত্রকে টাচ করে যাচ্ছে, সেই অনুযায়ী আপনারা ওই যে পঞ্জিকায় দেখেছেন না যে সেই অনুযায়ী তিথির পরে নক্ষত্র, নক্ষত্রের পরে হচ্ছে যোগ, তারপরে হচ্ছে করণ, তাই তো? নক্ষত্র করণ যোগ, আগে যোগ তারপরে করণ, যোগ করণ। হ্যাঁ, তাহলে যোগের পরে করণ আসতেছে। তাহলে এই যে করণ আসার পরে ওই প্যারাটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে যখন প্যারাটা শেষ হয়ে যাচ্ছে তাহলে ওই সেই করণ, যেমন করণের খবর কিন্তু ওই যেমন মরণের খবর চরণে বলে, ওই করণ দিয়ে কিন্তু তার মৃত্যু বলবে। মৃত্যু পর্যন্ত যদি করণ দিয়ে বলা যাওয়া যায়, মানে বলা যা সম্ভব হয়, তাহলে ওই করণ দিয়ে কি রোগে আক্রান্ত হবে আর কবে রোগ মুক্ত হবে বলা যাবে না। ধরেন এই ঘরটা এখানে আগুন জ্বেলে দেওয়া হয়েছে, আমার এই দরজার সামনে, দরজাটা মাত্র 2 ফুট, 2 ফুটের সামনে আগুন জ্বেলে দেওয়া হয়েছে, আমার ঘর থেকে বের হতে হবে। তাহলে কি করতে হবে? আমি উঁচু হয়ে বেরোবো, অথবা উপর থেকে কিছু ঝুলে ধরে আমি আগুনের উপর দিয়ে চলে যাব, অথবা আগুন নেববে তারপরে যাব। তা আমার এই 3টি ঘর হচ্ছে আগুন। ধরেন এই মিথুন, কর্কট, সিংহ, এই 3টি ঘরের উপর দিয়ে যখন তিথি পদার্পণ করবে, সে যদি ব্যাধিকারক গ্রহের উপর দিয়ে পদার্পণ করে তাহলে সেই ব্যাধিতে আক্রমণ করবে। ওই ঘরটা ছাড়িয়ে গেলে সে রোগমুক্ত হবে। স্যার কি বলছেন? মিথুন, কর্কট আর কি স্যার? কথার কথা বললাম। ধরেন এই 3টি ঘরের উপর দিয়ে তিথি অতিক্রম করছে, বুঝতে পেরেছে? এই 3টি ঘরের উপর দিয়ে তিথি অতিক্রম করার সময় সে রোগ মানে রোগ শুরু হলো মিথুন রাশি থেকে, সিংহ রাশিতে এসে সে রোগ মুক্ত হবে। কন্যা রাশিতে যখন তিথি পদার্পণ করবে তখন সে সুস্থ। তাহলে রোগের এক একটা রোগের একটা মেয়াদকাল তৈরি হয়েছে কোথা থেকে খুঁজে দেখেছেন কোনদিন? কেউ ভেবে দেখেছেন? সমীরণ বাবু বলতে পারেন, হয়তো কানাডায় প্রচুর গবেষণা হয়, প্রচুর গবেষকের ভিতর বসবাস করে। এক একটা রোগের মেয়াদ এতদিন কেন বলা হয়? যেমন কোভিডে কোয়ারেন্টাইনে নাকি কিভাবে থাকতেন? কোয়ারেন্টাইন কতদিন? 14 দিন। তাহলে কি কোভিড-19 সংক্রমণ ছড়ানোর সক্ষমতা 14 দিন। ধরেন ম্যালেরিয়া হলে কতদিন, বা টাইফয়েড হলে কতদিন, প্যারাটাইফয়েড হলে কতদিন, এইরকম এক একটা দিন নির্ধারণ করা আছে না? জি স্যার, জি স্যার। সাধারণ জ্বরের 3 দিন না হলে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, এটা আছে না? চিকিৎসা বিজ্ঞান আছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। নাকি 3 দিনের বেশি যদি জ্বর হয় তখন অ্যান্টিবায়োটিক খাও, আর যদি না হয় তাহলে খেও না, আছে তো? কখনো কি আমরা খুঁজে দেখেছি যে কেন কোয়ারেন্টাইন 14 দিন, বা ধরুন কেন হচ্ছে এই সংক্রমণ ব্যাধি অমুক দিন, বা কেন 3 দিনের মধ্যে জ্বর হলে সাধারণ সিজনাল জ্বর, বা বসন্ত হলে 7 দিন, 7 দিন কেন বসন্ত হলে? তারপরে আর সে সংক্রমণ ছড়াতে পারবে না।
এই দিনগুলো কিভাবে রচিত হয়েছে এটা কি আমরা কখনো খুঁজে দেখেছি? পাবো আমরা এর খুঁজে দেখে কোনো বই পুস্তক পাবো? কি মনে হয় আপনাদের কাছে? পাবো না? হ্যাঁ, আর আগে আগে তো বৈদ্যরাই বলিয়া দিত এতদিন পর্যন্ত থাকো এভাবে, তারপর সেরে যাবে। হ্যাঁ। তাহলে এই কথাগুলো বলতো কি করে? এতদিনে এই তো সাবধানে থাকো তারপরে সেরে যাবে, কিভাবে বলতো? ওইটাই তো স্যার, আগে তো আসলে বৈদ্যরা যারা কবিরাজ, হুম। ওরা কিন্তু বিষয়ে নিশ্চয়ই জানতো। হ্যাঁ, ঠিক আছে, জানতো। তাহলে তারা বলতো কিসের বলে? সেই শিক্ষাটা গ্রহণ করেছে কোথা থেকে? এটা হচ্ছে আমার প্রশ্ন। জি স্যার। তো চন্দ্রের রাজবৃদ্ধির উপরে স্যার। তাহলে ওনরা কি জ্যোতিষ ছিল প্রত্যেকে? না, ছিল না তো। তাহলে কি হবে তাহলে? যে গ্রন্থ পড়ে ওনরা এটা শিখেছেন সেই গ্রন্থটির মধ্যে জ্যোতিষের টাচ আছে কিনা সেটাকে আগে খুঁজে বের করতে হবে। ওই যে কয়দিন নির্ধারণ করেছে, এইবার একটি বসন্ত রোগ ধরেন আপনাদের বাড়ির পাশে কারো হলো বা আপনারই হলো, যেদিন হয়েছে সেদিন থেকে আপনার মুক্তির দিন পর্যন্ত তিথি কিভাবে আছে, আপনার গ্রহগণ কিভাবে আছে, আর ওই রোগ মুক্তির সময় গ্রহগণ আসলে মুক্ত করে দিয়েছে কিনা, এটা যদি আপনারা গবেষণা করে বের করতে পারেন, এমনকি ওখান থেকেই বের করা সম্ভব যে আপনার এই রোগটি ছোঁয়াছে, যেহেতু বসন্ত রোগ মানে হইলেই গ্রাম ধরে ছড়াবে বা এলাকা ধরে ছড়াবে মহামারী আকারে। তো যখন হাম যক্ষা হুফিং কাশি দূর হলে তো আমরা বাঁচি, তাই তো? এরকম একটা স্লোগান ছিল না 90-এর দশকে? জি স্যার। হ্যাঁ, ছিল তো। যদি 90-এর দশকে হাম যক্ষা হুফিং কাশি এই তিনটি রোগ দূর হলে আমরা বেঁচে যাব, তাহলে এই তিনটি রোগ যদি একজনের মধ্যে ছড়ায় তাহলে সেই লোককে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না, সেই লোকের কাছাকাছি যাওয়া যাবে না, গেলে আর একজনের হবে। কথা হচ্ছে যে ডাক্তার ওই লোকের ট্রিটমেন্ট দেবে সেই ডাক্তার কি ওনার কাছে যাবে না? নাকি অবশ্যই যাবে। তাহলে ডাক্তার কোন সাহসে যাচ্ছে না? ডাক্তার সেবামূলক প্রতিজ্ঞা করে আসছেন। যেমন টিটু বাবু সরকারি চাকরি করেন, উনি সরকারের কাছে দায়বদ্ধ। যেদিন উনি কর্মে যোগদান করেছেন ওনাকে শপথনামা পড়িয়েছেন যে 365 দিনের 24 ঘন্টা 1 মিনিটও তোমার কর্মের জন্য ছুটি নেই, কিন্তু জনস্বার্থে রবিবার শনিবার অর্ধ দিবস আর রবিবার পূর্ণ দিবস ছুটি। কিন্তু সরকার যে সময় ডাক দেবে সেই সময়ই তোমাকে কর্মে যোগদান করতে হবে, অর্থাৎ 365 দিনে 1 মিনিটও ছুটি নেই, 1 মিনিটের জন্য নেই। এটা তো ঠিক কিনা? হ্যাঁ, ঠিক আছে স্যার। আপনারা কখনো দেখেছেন যে অহরহ দেখেছেন না শুক্রবারে ছুটির দিন পরীক্ষা হয়? প্রায় পরীক্ষা হয় শুক্রবারে ছুটির দিন হয়। স্যার, তাহলে শুক্রবারে ছুটির দিন পরীক্ষা যারা নেয় তারা সরকারি চাকরিজীবী না নাকি? স্যার বাংলাদেশ বিএসআর রুল অনুযায়ী আছে স্যার যে কোনো সরকারি কর্মচারী 24 ঘন্টা সরকারের চাকর। হ্যাঁ, সে 24 ঘন্টার জন্য মানে আমার কর্মচারী, 24 ঘন্টার জন্য আমার কর্মচারী, মানে 365 দিনের যত ঘন্টা যত মিনিট যত সেকেন্ড হবে সব সময়ের জন্যই আমার কর্মচারী। কিন্তু জনস্বার্থ এবং আপনার স্বার্থে আপনার ছুটি প্রাপ্তি আছে, এটাই তো, এটাই সংবিধান না? হ্যাঁ স্যার। যদি তাই হয় তাহলে ডাক্তারকে কি ওই শপথনামা করেছে যে রুগী ছোঁয়াছে হোক আর রুগী কাছে গেলে তুই মরে যাস কিন্তু তোর ট্রিটমেন্ট করে যেতে হবে? এইরকম গীতা ভাগবত বা ধরেন ওই চণ্ডী বা ধরুন কোরআন, পবিত্র কোরআন বা ধরুন আপনার বাইবেল, এগুলো টাচ করিয়ে কি শপথ করিয়েছে তার জন্য সে ছুটে যাবে? আর এখনকার যুগের বাঙালি ওই শালার শপথ করলেও মানবে? কি মনে হয় বলেন, মানবে?
না স্যার, গল্প না, এটা প্রয়োজনে অনুধাবন চাকরি করেন, ছিলেন। কি বলছি অনুধাবন করুন, এটা গল্প না। ওই ডাক্তারের ইমিউনিটি বা ওই ডাক্তারের গ্রহের অবস্থান নিঃসন্দেহে ভালো না হলে উনি সেবক হয় নাই, উনি ঠিক মানে ডক্টর হয়নি আর আমি রুগী হইনি, বুঝলেন? দুনিয়ায় সবাই দাঁত ছিটকায় শালার এই 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 বোর্ড নিয়ে আমি কত পাপে আছি, এই পঞ্জিকা নিয়ে কত পাপে আছি। আমার ব্রাহ্মণরা পঞ্জিকা ছয় না, আমার পঞ্জিকা ছুঁয়ে দেখে না। এমনকি পঞ্জিকা আন্দোলন করেছে যে পালের ছবি এইখানে রয়েছে, পঞ্জিকাটা কিনে আমরা প্রণাম করি, তা ওরে প্রণাম করব, এটা কি সম্ভব? ছবিটা যদি ফেলে দিত তাহলেও পঞ্জিকাটা কিনতাম, কিন্তু ছবিটা সে ফেলে না। এই রকম ফোন যে কত আসছে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি তখন একটি কথা বলেছি, বেনি মাধব শীলের পঞ্জিকা আর প্রথম হচ্ছে পূর্ণচন্দ্র শীলের পঞ্জিকা, এই দুইজনই শীল ছিলেন। পূর্ণচন্দ্র শীল আর বেনি মাধব শীল অক্ষয় লাইব্রেরির মতো লাইব্রেরি প্রকাশ করেন। কই, ওখানে তো শীলের ছবিটা ওখান থেকে ফেলাতে বলেনি। তোমরা প্রণাম করছো পঞ্জিকাকে, তুমি কেন আমাকে প্রণাম করতে যাবা? হ্যাঁ, আমার এটা তো লোগো, এটাই কেন প্রণাম করতে যাবা? কথা তাই না? কিন্তু বাংলাদেশ তথা ভারতবর্ষ বা যত জায়গায় যত জ্যোতিষ আছেন, পাল জ্যোতিষ শিক্ষা দেবে আর শালা ওর কি জ্ঞান আছে, ও কোথা থেকে লেখাপড়া শিখেছে? ও একাডেমিতে যায় সে বক বক করবে, ওর কি যোগ্যতা আছে? যার জন্য একাডেমি থেকে দেওয়া হলো তাড়ায়, ঘাট ধাক্কা দিয়ে বের করে, যাক আসলাম সেখান থেকে বেরোই। এইবার করলাম এক কোচিং সেন্টার, সেখান থেকে ও ঘাট ধাক্কা দেওয়া শুরু হয়েছে যে দূর, ও আবার কি শিক্ষা দেবে। যদি তাই না হতো তাহলে 32 জন শিক্ষার্থী ভর্তি হয়ে 16 জন থাকতেন না, 32 জনই থাকতেন। অর্থাৎ এই জিনিসটা আমাকে কিন্তু অনুধাবন করায়, আর যখন অনুধাবন করি ওই তখনই কিন্তু ওই সকল গবেষণার দিকে রত হই। আমি বছরে মাত্র 2 দিন বই পড়ি, 2 দিন চেম্বার করি, আর বছরে মাত্র 2 দিন নেশা করি বা 2 দিন মাত্র ক্লাস নেই। আর 365 দিনের 363 দিনই হচ্ছে আমার বিশ্রাম। তার জন্যই 3 ঘন্টা ধরে এই শুক্রবারে সকালে 3 ঘন্টা, বিকালে 3 ঘন্টা সময় দিতেও আমার কোনো বিষয় নেই, মাত্র 2 দিন। কোনদিন জানতে চেয়েছেন স্যার সেই দুটো দিন কি? বা কারো কি জানতে ইচ্ছা জাগছে যে সেই দুটো দিন কি, কোন কোন দিন? জি স্যার। আপনি বই পড়েন আর কোন দিন পড়েন না? বলেন স্যার। বা কোন দিন আমি হ্যাঁ, স্যার। লিখি সবার আর কোন ইচ্ছে, দিন সবার লিখি না? ইচ্ছে। হ্যাঁ, স্যার সবার ইচ্ছে জানতে। বলেন স্যার। আমি বছরে মাত্র 2 স্যার, দিন কলম ধরি, এর বাইরে স্যার, কোনো কেন কলম দুই ধরি দিন? না। কেন হ্যাঁ কেন 2 দিন? কেন বেশি নয়? হ্যাঁ, বেশি নয়, আমার তার প্রয়োজন নেই। আমি তো পালের ছেলে, আমার আর এত বড় ভট্টাচার্য ব্যানার্জি আচার্য হওয়ার দরকার আছে নাকি? আমি ছোটবেলায় একদিন মাকে বললাম যে মা, আমি ইন্ডিয়ায় চলে যাচ্ছি, যে আমি ওখানে যে ভট্টাচার্য ব্যানার্জি একটা টাইটেল দেব, দিয়ে আমি ব্রাহ্মণ সেজে 10 বছর পরে দেশে আসবো। মা আমাকে বিদায় জানালেন না, বললো তুই চলে গেলে তো এই কয়টা না খেয়ে মরবে, তা তুই এদের খাতি দিবি কি? তুই ব্রাহ্মণ সাজতে যাচ্ছিস, তাহলে খাওয়ার ব্যবস্থা করে যা, যদি করে যেতে পারিস তাহলে তুই যা, না হলে যেতে পারবি না। তখন থেকে চিন্তা করলাম যে বছরে আমি ওই 2 দিন পড়বো, 2 দিন কলম ধরবো, বা 2 দিন ঘুরবো, 2 দিন নেশা করবো, বা 2 দিন ধরুন হাঁটবো, চলবো, বা যা কিছু করবো বছরে মাত্র 2 দিন করবো। সেই দুটো দিন তারিখ আপনারা একটু ত্রিপাপ চক্র দিয়ে বের করে দেন, কোন কোন তারিখে আমি কোন দিনে কলম ধরি আর কোন দিনে ধরি না, কোন দিনে বই পড়ি আর কোন দিনে পড়ি না, কেন পড়ি না, বের করে দেন। 2 মিনিটের বিরতি নি, বের করেন, আপনারা একটু হিসাব করে বের করেন, আর সবার জানার আগ্রহ কিনা সেটাও বের করেন। জন্ম তারিখ সময়
দিয়ে গেলাম। একদিনও যদি তাই পারতাম কৌশিকী অমাবস্যা আর দুটো দিন, ওরা দুটো দিন, মাত্র 2 দিন বের করবেন বছরে, 365 দিনে 2 দিন। এই যে জন্ম তারিখ দিচ্ছি 12 নভেম্বর 1975, 23:45। বাগেরহাটটা পাবেন না, খুলনা দেন আপনারা। এই দাদা কি বের করতে হবে? আমি 2 দিন বই পড়ি বছরে, আর 2 দিন হচ্ছে কলম ধরি বছরের মধ্যে, মানে কলম দিয়ে লিখি বছরে মাত্র 2 দিন। সেই 2 দিনে লেখে পঞ্জিকা লেখি, বই লেখি, পত্রিকায় রেগুলার রাশি লেখি, এটা বছরে মাত্র 2 দিন লেখি। পড়িও 2 দিন, পেশা করি 2 দিন, নেশা করি 2 দিন, খাই 2 দিন, ঘুমাই 2 দিন। সেই 2 দিন কোন 2 দিন? ইটুদা এই কথাটার ভিতরই একটা ইয়ে আছে, এই কথাটার ভিতরই একটা কিছু আছে, স্যারের কথার ভিতর এই দিলা জন্ম তারিখ ই করে না, এই ভিতরে একটা ঘটনা আছে। হ্যাঁ, এটার ভিতরে একটা গুমর আছে। হ্যাঁ, আমার মনে হয় সে 365 দিনই কলমদারে রাত্রে বই পড়ে। হ্যাঁ, এই 2 দিন ধরে দিচ্ছে নাকি এই ধরনের কিছু একটা আছে স্যারের ভিতরে, মানে তার বাদ যায় না একদিনও। সুভাষ দা, আদর দাদা, হ্যাঁ আলাদা। ভালো আছে দাদা? এই যে ভালো আছেন? জি ভালো। বলতে স্যারে যে বলছি না, ওর ভিতরে একটা গুরু রহস্য রয়ে গেছে। আমার মনে জি হয় জি, স্যারে একটা একদিনও কলম ধরে গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ বিভাগ সূত্র দিয়ে আমরা এইটা বার করাটা দেখেন একটু চেষ্টা করে হারা যায় কিনা, তোর সাথে আমরা শিখলাম। আর দাদা ওইসব কিছু না, স্যারের কথার ভিতরে একটা গুরু রহস্য আছে, জ্ঞানী রহস্য এটাই যে আমাদেরকে মানে কতটুকু শিক্ষার মানে আগ্রহী আছে, বা কতটুকু জানি আমরা, বা কতটুকু বুঝার ক্ষমতা আছে, এটা স্যার কিন্তু আমাদেরকে স্যারের জ্ঞান আর হার পেয়ে গেলে আমরা শালিক মাত্র।
কে কে বের করেছেন বলেন? কোন 2 দিন আমি খাই, কোন 2 দিন বছরে ঘুমাই, কোন 2 দিন আমি লিখি, কোন 2 দিন পড়ি। যেমন একটু মিউট করুন। সাউন্ড আসছে কোথা থেকে, একটু মিউট করুন। দিদি মিউট করুন দিদি। ফজলুল হক সাহেব, না দিদির ওখান থেকে আসছে না। তো যেমন আমি, আমার এই নিচে একটা ওষুধের দোকান আছে একেবারে নিচেই, ওখানে যে আমি ওই রিবোট্রিল 2 এটা কিনি। তা কিনতে গেলে বলে কয় পাতা দেবো, তা বলে দেন, মাসে যেহেতু 30 দিন 30 পাতা একসঙ্গে খেয়ে নিই, তাহলে 30 দিনে আর খাওয়া লাগবে না। তা উনি আরো বলে যে তাহলে আপনি যেহেতু বছরে 2 দিন ওষুধ খান, তাহলে হচ্ছে 6 মাসে কয় পাতা হয়, 6 মাসে 318, 180 পিস, 180 পিস দিয়ে দিই। তো ঠিক আছে দেন, 180 পিস একবারে নিয়ে যে একটু ডেট টেট দেখে দেন, একবারে খেয়ে নি 300, ওই 6 মাসের মধ্যে আর যাতে আমার ওষুধ খাওয়া না লাগে, একদিনে খেয়ে নিলাম। এইবার যা প্রতিদিন খাওয়ার ঝামেলা চলে গেল। সেই দিনটাকে বের করতে হবে। বের করেছেন কেউ? না স্যার, পারেননি। আবার দেখেন, আপনারা তো আবার বেশি বললে গল্প বলবেন যে ক্লাসে গল্প হচ্ছে বেশি। যেমন আমি মানস রায় আছে নাকি এখানে? নেই। মানস রায়কে কেন একটা জিনিস বললাম আর কাউকে কেন বললাম না? আমি বলবো এই 4টে ক্লাসের মধ্যে কাউকে কিছু কিছু বলবো, একটু করে দেখবেন আর কি। তো আজকে আর একজনকে বলবো না। তো এই যে 2 দিন খাই, অথচ এই যে ওষুধের পাতা যখন মনে পড়েছে, ধরেন এখনই একটা খেয়ে নেব এই আপনাদের সামনেই, তাহলে এই একদিন কিন্তু চলে গেল, আর 365 দিনে আর খাওয়া যাবে না। শেষ। 365 দিনে আর একদিন খাওয়া যাবে। তাহলে উত্তরটা দিয়ে দিই, আপনাদের মনে দূর করতেছে যে বছরে 2 দিন ধরে কিভাবে 2 দিন লিখে কলম ধরে পঞ্জিকা লেখে, প্রতিদিন পত্রিকার রাশিফল তাহলে কি অন্য কেউ লিখে দেয়, রাশিফল ম্যাগাজিন অন্য কেউ লিখে দেয়, বইগুলো অন্য কেউ লিখে দেয়, সব ও অপরেই করে। আবার ক্লাস শুরুর আগে শুনেছেন যে সুজনকে বলে দিলাম, আপনারা আমার মিউট করা হয়েছিল না, বলে দিলাম যে তুমি সবগুলো বের করো, তারপরে হচ্ছে শ্রাবণ মাসের বিবাহের দিনগুলো বের করো, এই যে অলরেডি কি কাজ করবে বলে দিলাম ওদের। তাহলে সব মনে হয় লোক দিয়ে করায়, এটা আপনারা ভেবেছেন। কিন্তু আমি যে 2 দিন কাজ করি, সেই 2 দিন হচ্ছে যেদিন বৃষ্টি হয় সেদিন করি, আর যেদিন হয় না সেই দিন করি। তারপরে সব দিনই করেন? তাহলে কয়দিন করি বছরে? সব দিনই করেন স্যার। 365 দিনই করেন স্যার। সেই 365 দিন থেকে আপনাদের 52টা ক্লাসে আমি কিন্তু 3 ঘন্টার 1 মিনিট সময় কম দিইনি। যদিও ক্লাস শুরু হতে আপনাদের কোনোদিন আধা ঘন্টা, কোনোদিন 45 মিনিট লেট হয়ে গেছে, আমি তারপরেও এক্সট্রা সময় দেওয়ার চেষ্টা করেছি সেদিন। হিসাব করে দেখুন তো 365 দিনে কয় ঘন্টা সময় দিছি এই 52টা ক্লাসে। এখানে যারা শিক্ষক আছেন তারা ছাত্রদের জন্য ক্লাসে কয় মিনিট সময় দেন সর্বোচ্চ? 40 মিনিট না 45 মিনিট। একটা ক্লাসে সর্বোচ্চ 45 মিনিট থাকে প্রথম দিকে। হ্যাঁ, তারপরে পরে 40 মিনিট আসে, তারপর 35 মিনিট, 30 মিনিট লাস্ট। আর যেসব স্কুলগুলোতে 5টা করে ক্লাস হয় সেখানে 45 মিনিট, প্রথমটা 1 ঘন্টা হয়। হ্যাঁ, তাহলে আমি 3 ঘন্টা ধরে এই আপনাদের সামনে বক বক করে যদি আপনাদের জ্যোতিষশাস্ত্রের কিছু দিতে না পারি, তো এই ব্যানার রেখে আমি করবো কি? এই জন্য এই ব্যানারের পিছনেও এখন আক্রমণ আসতেছে যে ওই পালের ফুলা কি আবার জ্যোতিষ শিখাবে, ওর কাছ থেকে শিখে আর পরিচয় দেবো কি করে আমরা যে আমরা শিখেছি অমুক জায়গার থেকে? এই পরিচয় যখন দিতে পারবেন না, তখনই তো আপনাদের আর ক্লায়েন্ট হবে না। যেমন সিকেশীল বাবু দেখেন ভারতের একটা সম্মেলনে যোগদান করেছেন, উনি ওখানে বিশেষ অতিথি হয়েছেন। ফেসবুকে আপনারা দেখুন, বড় এই রকম মানে মুখ ভরা দাড়িওয়ালা, অনেক বয়স্ক, প্রায় 70-80 বছর মানে প্রবীণ এক জ্যোতিষের আশীর্বাদ নিয়ে এবং তার কাছ থেকে ক্রেস্ট অ্যাওয়ার্ড বা মেডেল টেডেল নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। প্রকৃত
তারাই হচ্ছে প্রকৃত গুরু। তো আমরা কি শিখাবো বলেন? আমি কি শিখাতে পারি এখানে? তো আমি যদি এই বছরের 2 দিন সময় দিয়ে যদি এই জায়গায় মানে যতটুকু নিতে পারি, তো আপনারা বছরে সেই 2 দিনে একটু সময় দেন, একটু 2 দিন 2 ঘন্টা করে সময় দেন, দেখে নেন ওই রোগ কিভাবে সৃষ্টি হচ্ছে, কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কেন হচ্ছে। প্রয়োজনে এর গ্রন্থ আপনারা কোথাও দুনিয়া খুঁজে পাচ্ছেন না, আরে আমার কাছে আসেন, এসে জেরক্স করে নিন, ফটোকপি করে নেন, নিয়ে যান, নিয়ে যেয়ে তারপরে আপনারা যত খুশি পড়ে আরো মানে জ্ঞান আহরণ করেন, এগুলো বের করেন, দেখেন অন্য শাস্ত্রের মধ্যে কিভাবে লুকায়িত রয়েছে। আপনারা কেউ কি পড়েছেন, যেমন ভাগবত পড়েছেন, 12 খণ্ড ভাগবত পড়েছেন? ভাগবত, হ্যাঁ, নিহার জোরদার পড়েছে 12 খণ্ড। আর হচ্ছে বাইবেল পড়েছেন পুরোপুরি কেউ? এই পুরোপুরি পড়েছেন বাইবেল? না স্যার, পুরোপুরি পড়িনি। আচ্ছা, আমাদের হিন্দু ধর্মে পুরোহিত, এই খ্রিস্টান ধর্মেও কিন্তু ওই যারা গির্জার সাধক তাদেরও কিন্তু পুরোহিত বলে। তো এই যে পুরোহিতই তো হয় সাধারণত সেই ব্যানার্জি, মুখার্জি, ভট্টাচার্য, আচার্য, ইনরাই তো, নাকি? তানরা হন না? তাহলে তানরা যে হন, এই 2টি গ্রন্থে কোন জায়গাটিতে তাদের রেকর্ডিং হচ্ছে? পুরোহিত সম্পর্কে আমার একটা কথা আছে। পরের হিতে যে স্যার ভাগবত আছে যে পুরোহিত অর্থ হচ্ছে পরের হিতে যে কর্ম করে সেই পুরোহিত। যদি সে শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিন্তু স্যার এখানে পুরোহিত আমি যদি পরের জন্য, উপকারের জন্য যদি কিছু না করি, তাহলে শুধু ব্রাহ্মণ পৈতে ধারণ করে আমার লাভ হলো। দেখেন সুন্দর কথা। তাহলে পরের হিতে আসতে পারলাম না, তাহলে আর এই জ্যোতিষের মানে টিচার হতে আসলাম কি করে? এই হওয়ার মানে অধিকার কোথা থেকে এলো? স্যার আরেকটা বিষয় আছে স্যার। হ্যাঁ বলেন। যেমন বিষ্ণু পুরাণে স্পষ্ট উল্লেখ আছে স্যার, যে বিষ্ণু পুরাণে যে কথাগুলো বলা হয়েছে সম্পূর্ণ দ্বিজকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ওইখানে শুদ্ধ জাতির জন্য কথা সামান্য, কিন্তু সেই দ্বিজ কারা, তাদের কিন্তু একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের চোখে এখন সেই দ্বিজ নাই। এখন আর টাইটেল অনুযায়ী যারা বা দ্বিজ আছেন, তারা, আমার কাছে একটা বই আছে স্যার বাংলায়, আমাদের পদবী রহস্য, পদবীগুলো কোথা থেকে আসছে। তো এগুলো সবসময় স্যার সাংঘর্ষিক, এগুলা যে যেভাবে দাবি করে, ওইখানে অনেক প্রশ্ন আছে স্যার, এগুলা প্রশ্ন অনেক কিছু। হ্যাঁ, তর্ক বিতর্ক থাকবেই, আমরা ওইদিকে না যাই, আমরা আসছি শিক্ষা গ্রহণ করতে। তাহলে সঠিক শিক্ষাটা গ্রহণ করতে গেলে আমাদের নজর রাখতে হচ্ছে, সর্বপ্রথম আমরা আলোচনা করছিলাম যে রোগ ব্যাধি কেন এত দিন হলো। এইবার যদি আয়ুর্বেদ শাস্ত্র, প্রাচীন শাস্ত্র, এই প্রাচীন জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করা হয়, তাহলে দেখা যাবে যে চন্দ্রের হ্রাস বৃদ্ধির কারণ মানে পক্ষ, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, এই পক্ষের কারণে মানুষের রোগ ব্যাধি হচ্ছে বা রোগে আক্রান্ত হচ্ছে আর রোগ থেকে মুক্ত করছে। তা সেই অনুযায়ী রোগের টাইম বা রোগের দিবস নির্ধারণ করা হচ্ছে। এই কয়দিন পরে আর ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, অ্যান্টিবায়োটিক 7 দিন খেলে আর খাওয়ার প্রয়োজন নেই, মানে ওই রোগের জীবাণুটা 7 দিনে মেরে ফেলবে। কিন্তু কেন বলছে না যে ওই 7টা ওষুধ একবারে খাও, একবারে রোগটা মরে যাক, জীবাণুটা মরে যাক? তা তো কোনো ডাক্তার তো লিখছেন না। লিখছেন স্যার বাংলাদেশে অনেক অ্যান্টিবায়োটিক দেয়, এখানে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক তো সাধারণত দেয় না। না, অনেক দেশেই দেয় না, বা হ্যাঁ বিভিন্ন দেশে দেয়, আবার প্রয়োজন হলে দেয় না। আমরা বিতর্কে যাব না, কারণ হচ্ছে চিকিৎসা বিজ্ঞান নিয়ে যত গবেষণা হচ্ছে দুনিয়ায়, আমাদের এই মরা শাস্ত্র নিয়ে কোনো গবেষণা নেই। কিন্তু আমি চেয়েছিলাম যে এই একটা বছর সংকল্প করে যদি মাত্র 5 জন গবেষক তৈরি করতে পারতাম, তাহলে ওই 5 জনই কিন্তু পরবর্তীতে 5-5-25 জন তৈরি করত, আর তৈরি করলে তখন এই শাস্ত্র বেশি উঠত।
এটাই ছিল আমার সংকল্প। তা না হলে বছরের ওই 2 দিন সময় নিয়ে ধরেন আমার দ্বারা এই করা সম্ভব না। আর আমি অস্থির মানুষ, আমি স্থির তো না, চরম অস্থির, আমাকে দিয়ে এটা সম্ভব না, কিন্তু জেদে পড়ে সম্ভব করতে হচ্ছে। ওই দিনগুলোকে আমরা যখন ধীরে ধীরে বের করব, তখন কিন্তু ওই যে সুভাষ রায়ের বাবার মৃত্যুদিন, ওইটাকেও কিন্তু বের করে নিয়ে আসতে পারব। আবার প্রথম প্রশ্ন করেছিলেন যে মুখ দেখে বা ওই সামুদ্রিক শাস্ত্র নিয়ে একটি ক্লাস নিতে। সামুদ্রিক শাস্ত্রটাও ঠিক তদনুরূপ। একেবারে ছকটা বানিয়ে দিলে, ধরেন আপনারা মানুষ কেমন, বিশ্বে 650 কোটি মানুষ, 650 কোটি মানুষের সঙ্গে একজনের সঙ্গে আর একজনের মিল নেই, কিন্তু রাশি মাত্র 12টা, নক্ষত্র 27টা, আর তিথি 15টা। তো এর মধ্যেই কিন্তু পড়বে। তাহলে 650 কোটিকে অন্তত 27 দিয়ে ভাগ করলে যে কয়টা পড়বে সেই কয়টাই হতে পারে, বা নক্ষত্রের 4টি করে 5, সেই 4 27 108 দিয়ে ভাগ করলে যে কয়জন পড়ে সব একরকম হবে, কিন্তু তা তো হয়নি। তাহলে কি একবার ঘুটে দেখার মানসিকতা জাগবে না আমাদের, যে সামুদ্রিক শাস্ত্রটা আসলে কি, ওখান থেকে কিভাবে বের করা যায়, সে খুঁজে দেখার মানসিকতা আমাদের ভিতরে আসবে না? আসা উচিত না? যখনই আসবে আমাদের ভিতর, তখন না ওইটার শিক্ষা লাভ হবে, নচেত হবে না। ভগবান তো আপনাকে লেখে নাই, আপনাদের ভিতর দিয়ে প্রশ্ন আনতেছে না। আপনার তো প্রশ্ন করতে নিষেধ করেছে মানুষ রায়কে, কেন এটা বললাম। আপনাদের এটার কোনো উত্তর আপনারা নিতে পারবেন না, আমি বলেছি কোনো উত্তর হবে না। কিন্তু বলতে তো পারতেন যে শুধু মানুষ রায় কেন পেল, আমাদের কি কোনো, আমাদের জন্য কিছু ছিল না বা থাকা উচিত ছিল না? আপনাদের প্রশ্ন কিন্তু হাজারো প্রশ্ন, কিন্তু না, এটা কেন সেটা বলতে নিষেধ করেছি। আগে কথার ভাষাটা বুঝতে হবে, কথার ভাষাটা আগে বুঝতে হবে। আমি বলছি কেন রাখতে বলেছি বা কেন গাছটি রোপণ করতে বলেছি, এটির কোনো উত্তর জানতে চাওয়া যাবে না। 3 মাস পরে আমাকে জানাতে হবে। সেই 3 মাস পরে কেনর উত্তরটা যদি উনি পেয়ে যায়, তাহলে তো আর আমাকে আর জানানোর প্রয়োজন নেই। আপনার তোতলা মানুষ দেখেছেন না? তোতলা কথা বলতে পারে, বোবা না কিন্তু, তোতলা দেখেছেন না? যে কোনো একটা তোতলা মানুষকে ধরেন, আমার কাছে তো নেই, তবে এইটা দিয়ে দেখাই। কাছের বল আছে না, কাছের বল, ছোট কাছের বল, ওই কাছের বলটা যদি কাছের মার্বেল, কাছের পাথরের হলে হবে না, কাছের মার্বেল মানে গ্লাসের মার্বেল, ওই গ্লাসের মার্বেলটা যদি ধরেন নিহাত যোদ্ধার যদি মন্ত্রপুত করে দেয়, মানে পড়ে দেয়, আর ওইটা যদি 1 ঘন্টা করে গালে রাখে 3, 21, 63 দিন, তাহলে ওই লোকের তোতলামি সেরে যাবে। নিহাত যোদ্ধার একটা মন্ত্র জানে, খুব ভালো মন্ত্র। ওই মন্ত্র দ্বারা যদি কাছের বলটা পড়ে দেওয়া হয়, তাহলে তোতলা মানুষের তোতলামি ভালো হয়ে যাবে। ওনার কাছ থেকে কি মন্ত্রটা শিখবেন না আপনারা? জি স্যার, অবশ্যই শিখার আগ্রহ থাকবে না আপনাদের? অবশ্যই আছে, শুনে না জানলাম। হ্যাঁ, তাহলে সেই মন্ত্রটা শিখার আগ্রহ কই আপনাদের? আপনাদের আশেপাশে কেউ তোতলা মানুষ নেই? আচ্ছা স্যার, অনেক আছে। জানি না, নিয়ার দাদা জানে। অনেক আছে, অনেক আছে, অনেক আছে, খুঁজে পাবেন, খুঁজে পাবেন। আপনার বাড়িতে? স্যার আমার ছেলের বয়স কত? এই 5 বছরের কাছাকাছি। 5 বছর? জানুয়ারি 22 হলে 5 বছর হবে না, হবে না, ও গিলে ফেলবে। ও গিলে ফেলাইবে। স্যারে মন্ত্র বলিতেছে, স্যারে কিন্তু মন্ত্র বলিতেছে না, স্যারে কিন্তু মন্ত্র বলিতেছে। নিহাত যোদ্ধার পড়ে দেবে মন্ত্র স্যার, আমি পাই গেছি আপনার কথাই। হ্যাঁ, তবেই না ওই লোক কথা স্পষ্ট হবে মাত্র 63 দিনের মধ্যে। তাহলে এইবার যার যার বাড়ির পাশে তোতলা মানুষ আছে, মার্বেল কিনে, কাছের মার্বেল কিনে নিহাত যোদ্ধারের বাড়ি নিয়ে আসবেন, নিয়ে এসে তাকে দিয়ে পড়ায় নেবেন। যেমন ওই নবগ্রহ স্তোত্র পাঠ করলাম, ওই রকম মন্ত্র দিয়ে, এতে গন্ধক পথে, ওতে গন্ধক পথে, বা ওই
ধরেন না, ওই ধরেন কি মন্ত্র দেবো একটা, আমার ছেলে একটা মন্ত্র দিয়ে ঝাড়ে, কি জানো? ও আদন ঝাড়া পাদন ঝাড়া ঝেড়ে দিলাম নিদেন ঝাড়া, ইদিক উদিক চাষনে বাজা পোড়া খাসনে, আমি যে কবিরাজ তাকে ওরে কোষনে 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 যা ছু। এই হচ্ছে আমার ছেলে ঝাড়ে। তো এইরকম ধরেন ঝাড়ফুকের আপনারা মূল্য দিচ্ছেন না, হেসে দিলেন যে আদন ঝাড়া পাদন ঝাড়া ঝেড়ে দিলাম নিদেন ঝাড়া, ইদিক উদিক চাষনে বাজা পোড়া খাসনে, আমি যে কবিরাজ তাকে ওরে কোষনে ছু। এই হচ্ছে ওর মন্ত্র। তাহলে মন্ত্র কি, আর যন্ত্র কি, আর তন্ত্র কি, তিনটে জিনিস কি? কেন নিহাত যোদ্ধার পড়ে দিলে কাজ হবে? উনি পুরোহিতের ছেলে বিধায়, আর আমরা পালের ছেলে, আমরা পড়ে দিলে কাজ হবে না? টিটু বাবু আপনার পাশে বাড়িতে যে তুতলা যে কথা বলে, তার বয়স কত? কত হবে? 50 বছর। 50 বছর। খুব সুন্দর। আপনি রবিবারের দিন, রবিবারে দিবা দ্বিতীয় প্রহরে একটা মার্বেল কিনে নিয়ে আসবেন, ওই কাছের মার্বেল। একটা কিনেন না, দুটো তিনটে কিনেন, কারণ একটা হারায় যেতে পারে, একটা খেয়ে ফেলতে পারে, আবার দেখা যাচ্ছে খুঁজে না পাওয়া যেতে পারে। এনে ওই রবিবারে দ্বিতীয় প্রহর থেকে সে নিয়মিত দিনে 1 ঘন্টা করে গালে রাখবে এবং চুষবে। স্যার এটা যদি কোনো ক্রমে গলার ভিতরে ঢুকে যায় মার্বেলটা, তার সমস্যা কি হয়েছে? আবার মলের সাথে বেরিয়ে যাবে। মার্বেল তো ছোট, এই আঙ্গুলের মাথার মতো। কাছের মার্বেল মানে কি এত বড় নাকি? শুধু রবিবার দিতে হবে স্যার, এর অন্য কি কোনো কারণ আছে? আরে ওই যে এখন তো নিহাত যোদ্ধার তো পড়ে দিচ্ছে না দেওয়ার কারণে ওনাকে বললাম রবিবারে দিবা দ্বিতীয় প্রহরে কিনতে। এখন উনি কি ত্রিপুরার থেকে আসবে নাকি নিহাত যোদ্ধারের কাছে পড়াতে? বলেন, আসবে? বলে দিল তো আমরা শিখে লাইতাম। উনি ওই যেমন ওই কানাডা থেকে আমাদের সমীরণ বাবু কি এখন ফ্লাইটের যে ভাড়া 2,40,000 টাকা ভাড়া, কানাডা টু ঢাকা 2,40,000 4,80,000 টাকা। কানাডার থেকে এসে উনি নিশ্চয়ই ঢাকার থেকে আবার যশোর আসবে ফ্লাইটে, এখানে ভাড়া অবশ্য 6,000 টাকা, 6,12,000 টাকা। যশোর নেমে আপনার ওখানে নিশ্চয়ই প্রাইভেট গাড়ি নিয়ে যাবে, তার ভাড়া 10,20,000 টাকা। আর ওনার যে 4 দিন যাওয়া আসা দিয়ে 4 দিন, আর আপনার বাড়ি পৌঁছানো দিয়ে আপনি একটু যত্ন করবেন, এ দিয়ে 6 দিন, 6 দিনের বেতনের টাকা আর 6 লাখ। আর এদিকে খরচ 6 লাখ। আপনার বাড়ি মিষ্টি নিয়ে যাবে, তার খরচ, মিষ্টি চকলেট ক্যানাডিয়ান নিয়ে আসবে, তার জন্য যাবে আর 50,000। তাহলে এই 12 লাখ টাকা খরচ করে আপনার কাছে মার্বেল পড়াতে আসতে পারতেছে না, তাহলে কি করবে? উনি ওই রবিবারে দিবা দ্বিতীয় প্রহরে কিনবে, কারণ রবিবারে ছুটির দিন, প্রথম প্রহরে ঠান্ডার সময়, এখন বেলকনিতে মাছ রাখলে মাছই আইস হয়ে যাচ্ছে। তাহলে উনি এই 12 লাখ টাকা 15 লাখ টাকা খরচ না করে রবিবারে প্রথম প্রহর মানে 6টা থেকে 9টা, ওই সময় তো আরো ঠান্ডা বেশি, 9টা থেকে 12টা, তখন তো সূর্য উঠে যাচ্ছে, রোদ্দুর হয়ে যাচ্ছে, অফিস টাইম শুরু হয়ে যাচ্ছে, তখন যে মার্বেলটা কিনে আনবে। প্রথম প্রহর মানে কি সূর্য উদয় থেকে কতক্ষণ? 3 ঘন্টা। দিবা 4 প্রহর আর রাত্রি 4টি প্রহর। দিবাকে 4 ভাগ করতে হবে, তার 1 ভাগ হচ্ছে প্রথম প্রহর, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ দ্বিতীয় প্রহর, তৃতীয় ভাগ তৃতীয় প্রহর, আর চতুর্থ ভাগ চতুর্থ প্রহর। রাত্রি দণ্ডকে 4 দিয়ে ভাগ করতে হবে, তার প্রথম অংশ প্রথম প্রহর, রাত্র দ্বিতীয় অংশ দ্বিতীয় প্রহর, তৃতীয় অংশ তৃতীয় প্রহর, আর চতুর্থ অংশ চতুর্থ প্রহর। স্যার আপনি যে কথাটা বলতে চাচ্ছেন, হ্যাঁ স্যার আগে এই বিষয়টা ব্যাপক প্রচলন ছিল যে ব্রাহ্মণ যারা চক্রবর্তী, যারা শিক্ষিত বেশি ভালো জানে, ব্রাহ্মণ যদি আগে স্যার লেখাপড়া নাও জানতো, তার স্মরণ আমার নেমন্তন্ন হয়। কিন্তু এখন স্যার যে বেশি ভালো জানে, সে যদি ঋষির ছেলে হয় বা মুজির ছেলে হয়, তার কাছে সবাই জানতে চায়। এখন স্যার ওই বিষয়টা খুব কমে গেছে। কমে গেছে। আচ্ছা কমতে থাকুক, তাহলে যদি কমে তাহলে ব্যানারটা টিকতে পারে, আর যদি বাড়ে তাহলে টিকবে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক। মার্বেলটা স্যার প্রতিদিন 1 ঘন্টা চুইতে হবে, 1 ঘন্টা
1 ঘন্টা বেশি রাখলে কোনো ক্ষতি নেই, বেশি রাখতে পারলে কোনো ক্ষতি নেই, ন্যূনতম 1 ঘন্টা। 63 দিন। হ্যাঁ 63 দিন, হ্যাঁ 63 দিন রাখবেন। আর কি জালের মন্ত্র 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 তো প্রথমেই বললে মন্ত্রটা হচ্ছে রবিবারে 2য় প্রহরে কিনতে যখন যাবেন তখন এই রবিবারেই কিনতে যাবেন, আমি এইখানে বসে মন্ত্র পড়বো আর নিয়াজ জোরদারকে মানে কলে রেখে 2 জনে মিলে মন্ত্র পড়বো। আচ্ছা স্যার ঠিক আছে, এটাই মন্ত্র। হ্যাঁ ওইটাই স্যার, লজিক্যালি বললেন স্যার। এটা তো মন্ত্র কি মানে মানুষের বিশ্বাস। মন্ত্রগুলো কিভাবে রচিত হয় জানেন? মন্ত্রের ইতিহাস কি? কামাখ্যায় যদি আপনারা যান, মানে কামরূপ, আপনার বাড়ি থেকে কামাখ্যা তো কাছেই, কামরূপে যান, কামরূপে যে আপনি কি ওই মঠটা যে বটগাছটার চতুর্পাশে যে বেদি করা, এখন কেমন অবস্থান জানি না, আমি বলছি 90-এর 92-91-এর কথা, যে বেদিটা করা ঘুরানো, কামরূপ মাতার যে বেদিটা করা, ওই বেদির চতুর্পাশে দেখবেন তাল পাতা ফেলানো থাকে, প্রচুর তাল পাতা। ওই তাল পাতায় মন্ত্র লেখা থাকে। এইবার বসমাতা যেদিন ঋতুবতী হন ওই দিন ওই তাল পাতায় রক্তের ছিটা পড়ে। রাত্রে সাধকরা বসে থাকে, সাধনা করে, যার যার ইষ্ট মন্ত্র গুরু মন্ত্র নেয়, বা কেউ দেখা যাচ্ছে অন্যরা যে মন্ত্র দিয়ে দেয় সেই সব মন্ত্র পাঠ করতে থাকে বসে বসে। ওই যে পাতায় রক্তের ছিটা পড়ে সেই পাতাটির মন্ত্র কার্যকর হয়। মন্ত্রটা লেখে কারা? লেখে কিন্তু ওই জায়গায়, যেমন আপনি ইয়ে করবেন, ইমিগ্রেশন পার হবেন, আপনি লেখাপড়া জানেন না, ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হবে, আপনি কাউকে দিয়ে ফিল আপ করায় নিচ্ছেন না, নিচ্ছেন? ঠিক তদনুরূপ মন্ত্র একটা ছড়া, মানে ছন্দ আকারে লিখছে যাতে মুখস্থ রাখতে সহজ হয়, ওই লিখে রাখছে। এইবার মন্ত্রের বই প্রচুর পাওয়া যাবে, ছড়া আকারে লেখা, কিন্তু কোন মন্ত্রটা কাজ করবে বেশি? যদি ওই মন্ত্রভূত মন্ত্র হয় তাহলে কাজ করবে, আর হচ্ছে দ্রব্যগত মন্ত্র হলেও কাজ করবে। তাই কাছের বল হচ্ছে দ্রব্যগত মন্ত্র, বুঝলেন? আর মন্ত্রগত মন্ত্র যেটা, ওই বইয়ের ভিতর হয়তো মাত্র 10টা আছে মন্ত্রভূত মন্ত্র। যেমন প্রথমে প্রণাম করি দেবহরি কালে, যাহার স্মরণে বিষ ঘাড় মুখী চলে, তদন্তে প্রণাম করি মাগো গঙ্গা ভাগীরথী, অষ্টনাগে প্রণাম করি ভূমি দিয়ে গড়ি, 64 নাগের বিষ মা চরণে প্রণামী, পদ্মার স্মরণে বিষ ঘাড় মুখী আনি। এগুলো হচ্ছে মন্ত্র। বন্দিনু মনসা দেবী, চরণ ধরিয়া সেবী, নিজ গুণে কর কল্যাণ কর রস, মার মনে এত দোষ, মা হয়ে হয়েও না নির্দয়, যারে খায় কাল সাপে কি করে তার উজার বাপে, সাক্ষী আছে বেহুলা লক্ষিন্দার, সাতালি পর্বতে আছে লোহার বাসর ঘর, তার উপরে শুয়ে নিদ্রা যায় বেহুলা লক্ষিন্দার, থু করে ফেলে দিলাম মহাদেবের পায়, পদ্মার স্মরণে বিষ ঘাড় মুখী আয়। এগুলো হচ্ছে মন্ত্র, মানে মন্ত্র মুখস্থ রাখার জন্য সুন্দরভাবে এত দেবদেবীকে প্রণাম বা আহ্বান জানিয়ে বলা হচ্ছে, কালসাপে যাকে খায় উজার বাপেরও কিছু করার নেই। তাই বাবা মহাদেব বা নাগদেবী বা অমুক তমুক, তোমরা যদি মানে একটু কৃপা করো তাহলে এই রুগীটা বেঁচে যেতে পারে, তার জন্য বিষটা ঘাড় মুখে আসবে। আগের কালে মানুষ যখন এই চিকিৎসা বিজ্ঞানের আগে সাপে কামড়ালে মানুষ কি করত? মানুষ উজার বাড়ি গেলে উজার ঠাস করে চড় মারত। চড় মারলে কি হতো? চড় মারলো কেন? আমি আসছি, আমার রুগী সাপে কামড়াইছে, তার জন্য তোমার কাছে আসছি, তুমি চড় মারছো। চড়টা হচ্ছে চাপড়, চাপড় একটা মন্ত্র। মন্ত্রটা চড়টা মেরেই উনি ধুতি, আগের কালে মানুষ তো সব ধুতি পরতো, ধুতি উঁচু করে অমনি ওর কোচাটা টেনে ধরে, মানে কোচা, ধুতির কোচা তো সবাই চিনতে পেরেছেন মনে হয়, কোনা কনা মানে কন্যা, কন্যারটা এনে বলতো, পরুণ বসনের মুড়ো ফল ফল করে, পাক দিয়ে দিলাম কাঁচার ভিতরে। কাঁচা মানে ওই সেই কাঁচা, মানে পিছনে যে কাঁচা গুছবে, কোচা মানে ধুতির কাঁচা তো বলছি, মানে কি বললাম, ধুর ভুলে গেলাম। ও পরুণ বসনের মুড়ো মানে পরার বসনের মুড়ো ফল ফল করে, পাক দিয়ে দিলাম বিষ খাসার ভিতরে, পাক দিয়ে দিলাম বজ্রগিরে।
32 নালের বিষ পশমে আয় ফিরে, ইন্দ্র আদি জয়, অমুকের অঙ্গের মানে নিহার যোদ্ধারের কালকুটি বিষ আমার কাঁচার মূলই রয়। মানে ওই কাঁচার ভিতর ওই কালকুটি বিষ ওখানেই থেকে যাবে, আমি যতক্ষণ না যাব ততক্ষণ বিষ আর ওখান থেকে উঠবে নামবে না। তাহলে সেই সাধক, এটা হচ্ছে তন্ত্র। প্রকৃত সাধক না হলে তার কথায় এই মন্ত্র বা মন্ত্রপুত মন্ত্র না হলে বিষ কি কাঁচার মূলয় থাকবে না থাকবে না? আর সেই সাধক হতে যদি আচার্য ভট্টাচার্য ব্যানার্জি লাগে, তাহলে দুনিয়ার বুকে যত সাধক যত মুনি ঋষি তারা কি সবাই আচার্য ব্যানার্জি ভট্টাচার্য মুখার্জি ছিলেন? পোপ ষোড়শ বেনেডিক্ট কি, উনি কি কি ধর্মযাজক স্যার, খ্রিস্টান ধর্মযাজক। ধর্মযাজক। তো উনি কি ধর্মযাজক হয়ে জন্মেছিলেন? না স্যার। উনার বাবা কি ধর্মযাজক ছিলেন? তাও না হতে পারে। হ্যাঁ, উনি কি ওই খ্রিস্টান ধর্মের ব্রাহ্মণের সন্তান? হ্যাঁ না স্যার। বিশ্বে এত তাবড় তাবড় দেশ থাকতে আপনারা গবেষণা করে দেখেছেন অ্যান্থনি গুদ্রেজ? অ্যান্থনি গুদ্রেজ কি, কোন দেশের মানুষ, কোন দেশে জন্ম? ভারতে। আরে না, কোরিয়াতে। খুঁজে দেখবেন কোরিয়াতে কিনা বা কোরিয়ান বংশোদ্ভূত কিনা। অ্যান্থনি গুদ্রেজকে জাতিসংঘের মহাসচিব বানানো হয়েছে। ওই এত বড় বড় দেশের কাউকে খুঁজে পাইনি। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন যে কংগ্রেস আমলে ভোট নেওয়ার জন্য এপিজে আবুল কালামকে রাষ্ট্রপতি বানানো হয়েছে, কারণ কংগ্রেস ইসলাম ধর্মাবলম্বী 30 লক্ষ মানুষ ভারতে বসবাস করে, সেই ভোট টানার জন্য এপিজে আবুল কালামকে রাষ্ট্রপতি বানানো হয়েছে। ধরেন সাধারণ মানুষ বলবে, সাধারণ মানুষ যারা বলবে, যাদের একটু মগজ আছে তারা একটু খুঁজে বের করে দেন তো একজন এপিজে কালাম আবুল কালাম ভারতবর্ষে আর দ্বিতীয় জন আছে কিনা, বের করে দেন তো। সে দৈনিক গীতা পাঠ করে, সে এখন গীতা পাঠ করে, তার কাহিনী জানবে। হ্যাঁ হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা, ভেবে দেখুন নেলসন ম্যান্ডেলা কেন এত বড় মহান ব্যক্তি হলেন? উনি কি মহান ব্যক্তির ছেলে, বা উনি কি কোনো, উনি যত ধর্মপ্রাণ মানুষ যত বর্ণ প্রথাকে উনি দূর করেছেন, তা উনি কি জাতিগত কোনো কারণ ছিল ওখানে, না বিদ্যাগত কারণ, না ওনার জ্ঞানের কারণে ওনাকে মানুষ শ্রদ্ধা করেছে? আমি এত কথা বলতে আসছি আপনাদের কাছ থেকে শ্রদ্ধা ভক্তি প্রাপ্তি কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য নয়। কথা হচ্ছে বছরে 2টি দিন নেশা করবেন, 2 দিন, যেদিন বৃষ্টি হবে সেদিন করবেন, যেদিন বৃষ্টি হবে না সেদিন করবেন। বছরে 2 দিন বই পড়বেন, যেদিন বৃষ্টি হবে সেদিন পড়বেন, আর যেদিন হবে না সেদিন পড়বেন। লিখবেন 2 দিন, যেদিন বৃষ্টি হবে সেদিন, যেদিন বৃষ্টি হবে না সেই দিন। এইভাবে লেখাপড়া চালিয়ে যান আর ভাবুন আর গবেষণা করুন, দেখবেন আপনাদের ভিতরে প্র্যাকটিক্যাল জ্যোতিষ। একটা মানুষ আসলে আমরা কিভাবে বলবো, আগে তার সমস্যার সমাধান, সমস্যা এসে পড়েছে বিদায় সে কিন্তু আসছে, সমস্যাটা কি সেটা খুঁজে বের করুন, তার সমাধানের উপায় কি তার সাধ্য মতো চেষ্টা করুন। শুধু লক্ষ টাকার পাথর ধরিয়ে না দিয়ে অন্তত পক্ষে তাকে ওই মন্ত্র দিয়ে, তন্ত্র দিয়ে, যোগ দিয়ে বা ওই মার্বেল দিয়েও কিন্তু তাকে উপকার করা যায়। এখানে উপস্থিত আছেন 3 × 5 = 15, 16 থেকে 2 বাদ দিলে 14 জন। 14 জনের বাড়ির পাশে যদি 14 দুগুনি 28 জন তুতলা মানুষ পাওয়া যায়, অন্তত 10 বছর বয়স প্লাস হয়েছে এইরকম, যদি এইরকম কাছের বল কিনে দিয়ে যদি তার তুতলামিটা সেরে দিতে পারেন, তাহলে কি মনে হবে না যে এটা আপনি উপকার করেছেন তার কিছু? সেই পরিবার স্বীকার করবে? হ্যাঁ, আমার আশেপাশে প্রায় 3 জন আছে স্যার, আমার বাড়ির পাশে প্রায় 3 জন আছে। তাহলে 3 জনের এই রবিবার থেকে শুরু হয়ে যাবে। যদি 2 মাস বেঁচে থাকি, তাহলে 2 মাস পরে আপনি রেজাল্ট দিবেন যে কি হবে।
আর মানসবাবুকে 3 মাস সময় দেওয়া হয়েছে। মানসবাবু গাছ যদি বাঁচাতে পারে তাহলে 3 মাস পরে মানসবাবু সংবাদ দেবে। আর এখানে একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। রবিবারেই কিনতে হবে নাকি রবিবারেই গ্রহণ করতে হবে, ধারণ করতে হবে? যেবারে খুশি সেইবারে কিনবেন। ওটা তো দ্রব্য গুণে চিকিৎসা বললাম, তারপরে তো এলাম মন্ত্র গুণে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারতো যে তাহলে স্যার তন্ত্র কি? মন্ত্র আসলাম, তন্ত্র কি, যন্ত্র কি, এইগুলো প্রশ্ন আসতে পারতো। বলেন না স্যার একটা একটা, আমরা তো ছোট, আপনি বলেন দরকার নেই, একটা একটা বলেন। বলেন প্র্যাকটিক্যাল জ্যোতিষ, আমরা প্র্যাকটিক্যাল করি এবার। আচ্ছা বলবো না, পরে বলবো না। তো মানুষটি এলো আমাদের কাছে ভাগ্য জানার জন্য। মন্ত্র তো বললেন, তন্ত্রটা একটু সংক্ষেপে 1 মিনিট, তন্ত্রটা শুধু। আর যন্ত্র তো বুঝি কোনটা? হ্যাঁ, যন্ত্র তো বুঝতে পেরেছেন যে যন্ত্র যেটা তৈরি হয়, ওই যে যন্ত্র, যেমন লক্ষ্মী যন্ত্র, ধনলক্ষ্মী যন্ত্র, কুবের যন্ত্র, হ্যাঁ, রাজমোহিনী যন্ত্র, ওর বিভিন্ন নকশা থাকে। না না, যন্ত্র আলাদা, কবজ আবার আলাদা, নাম একই, কিন্তু কবজ হলে ওর ভিতরে আবার মানে তন্ত্র লিখিত থাকবে, আর শুধু যন্ত্রের নকশা আঁকানো থাকবে, সেটা শুধু যন্ত্র, বুঝলেন? আর মন্ত্র আর তন্ত্রের সংমিশ্রণে যদি কেউ কিছু তৈরি করে, সেটা হচ্ছে মন্ত্র আর যন্ত্রের মাঝখানে যদি কেউ কিছু তৈরি করে, সেটি তন্ত্র, বুঝলেন? আর তন্ত্র হতে গেলে তাকে তান্ত্রিক হতে হবে, আর তান্ত্রিক হতে গেলে সেই ব্যক্তিকে সাধক হতে হবে, আধ্যাত্ম জ্ঞানের অধিকারী হতে হবে, তিনিই হবেন তান্ত্রিক, নচেত নয়। অথচ আমাদের এই ভারতীয় উপমহাদেশ নয়, গোটা বিশ্বে লাখো লাখো তান্ত্রিক রয়েছে, যারা সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে, 10 মিনিটের ভিতরে বশীকরণ করে দিতে পারেন। এমনকি 10 মিনিটের ভিতর রোগ ব্যাধি দূরে সরিয়ে দিতে পারেন। 10 মিনিটের ভিতর বলতে পারেন যে আপনি এখনই কিডন্যাপ হবেন, 10 মিনিটের ভিতর আপনি 10 মিনিটের ভিতর অ্যাক্সিডেন্ট করবেন। এই সব যে সকল তান্ত্রিকরা বলে ফেলতে পারেন, তারা প্রকৃত সাধক। প্রকৃত সাধনায় তন্ত্র লাভ করা ব্যক্তি ছাড়া আর সম্ভব নয়, আর কারো দ্বারা সম্ভব নয়। স্যার, এক ব্যক্তি বলতেছে কবিরা জিনিস বিশ্বাস করে না, এটা ভুয়া। তো আমি বললাম যে কেন? যদি কবিরাজি পারতো মানুষ মেরে লাইতো, তাহলে চাই দেখি হাসিনারে মেরা দেখা, এরকম রাষ্ট্রপতিরে মেরা দেখা, এরকম এরকম। হ্যাঁ, তখন তো স্যার চুপে গেলাম। আমি তো বলেছি তান্ত্রিক সেই যে ব্যক্তি প্রকৃত সাধন বলে, এই কাজগুলো যারা বলেন, তারা করে দেখাতে যারা পারেন, তারা প্রকৃত সাধক, তারাই তান্ত্রিক। আর সে যেটা প্রয়োগ করেন ওইটাই তন্ত্র। যে পারেন না, ও তো বিতর্ক থাকবেই। সবাই কি আর সমান হবে? হবে? এই হাউসের সবাই কি সমান জ্যোতিষ হবে? স্যার কিন্তু তন্ত্র স্যার অপপ্রয়োগ নিষেধ আছে স্যার, অপপ্রয়োগ হলে করা যাবে না। অপরের ক্ষতি সাধন করার জন্য এইবার অপরের বউকে তন্ত্র করে আপনি নিয়ে আসবেন, এইটা তো প্রয়োগ করা যাবে না। এটা প্রয়োগ করা যাবে? এত সুন্দর একটি মানে কি, মানে সুন্দর একটা ধর্মীয় আলোচনা, ধরেন একটা ধর্মীয় আলোচনা এত সুন্দর, মানে শুনলে মোহিত হয়ে যাবেন প্রত্যেকটা মানুষ। সেই জায়গায় ফাজিল ইউটিউবরা কি করেছে, ওই ভিডিওটাকে মিরর ফেস করে, মিরর ফেস বলতে উল্টে দিয়েছে। উল্টে দিয়ে ও সাউন্ডটার ভিতর ধরেন তানপুরার একটা সাউন্ড ঢুকায় দিলে আর কপিরাইট ধরে না। এই কৌশলে কপিরাইট আইনকে এড়িয়ে সে উপরে থামের উপরে লিখে দিয়েছে যে একজন, দুজন মা জননী রয়েছে, কি বলবো। আচ্ছা যাই হোক, বলছে যে একজন পুরুষ কার কার সাথে বৈধভাবে সহবাস করতে পারে। বলেন, এই কথা পাইলে অমনি যে কেউ ক্লিক করবে আর যে কেউ ঢুকবে। ঘন্টায় 1 লাখ ভিউ হচ্ছে, ওই ইউটিউবারের ইনকাম হচ্ছে। কিন্তু তার কমেন্ট গুলো পড়লে দেখা যাচ্ছে যে ভালো জিনিসটাকে ন্যাক্কার করে দিয়েছে ওই বান্দর, তার ইউটিউব চ্যানেলটিকে জাগ্রত করার জন্য। তো আমরা যেন জ্যোতিষ হয়ে এমন তন্ত্র প্রয়োগ না করি যে মানব জাতিকে ধ্বংস করে দিচ্ছি।
এমন কিছু যেন প্রয়োগ না করি। যে তন্ত্র আমরা শিখব সেই তন্ত্র মানে এই বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা আর সক্ষতা, পঞ্চাঙ্গ। ওই পঞ্চাঙ্গের যে 5 পার্ট, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা, এই 5টাও কিন্তু পঞ্চাঙ্গ। এই 5টা যার মধ্যে থাকবে, ওই 5টার মিলন ঘটিয়ে যে আরেকটি জিনিস তৈরি করবে সেই তান্ত্রিক, সেই হচ্ছে তন্ত্র, তন্ত্র সাধক বা সেই তান্ত্রিক। সে মুখ দিয়ে যা বলবে তাই হবে। দেখবেন খরাকালীন সময়ে বৃষ্টির দরকার, বৃষ্টি হচ্ছে, বা রোগের সময় একটু মাথায় হাত দিয়ে বলছে তার রোগ শান্ত হয়ে যাবে, বা ধরুন কষ্ট নিয়ে আসছে, একটু মুখে বললে তার কষ্টটা সেরে যাচ্ছে, কিন্তু তার ভিতরে ভক্তি শ্রদ্ধা আনার জন্য বলে দেওয়া হচ্ছে যে রবিবারের দ্বিতীয় প্রহরে, দিবা দ্বিতীয় প্রহরে মার্বেলটা কিনবা। এই জায়গায় আরো ভক্তি আনার জন্য যদি বলা হতো টিটু বাবুকে যে রবিবার দিবাগত রাত্র তৃতীয় প্রহরে 2টি মার্বেল কিনতে হবে, তাহলে রাত্র তৃতীয় প্রহরে ওনার বাড়ি যেহেতু 3জন তোতলা মানুষ আছে, উনি কিন্তু তৃতীয় প্রহরে ছুটবেন, তৃতীয় প্রহরে কোনো মার্বেলের দোকান খোলা থাকবে না। তাহলে উনি ওই মার্বেল কেনার জন্য মোটরসাইকেল নিয়ে হন্যে হয়ে ছুটবে, যত ছুটবে ওনার ভিতর তত একাগ্রতা তৈরি হবে, ভক্তি শ্রদ্ধা তৈরি হবে ওখান থেকে, যত ছুটবে। আপনারা যত ক্লাসে অ্যাটেন্ড করবেন ততই ভক্তি শ্রদ্ধা বাড়বে এই ব্যানারের প্রতি, কিন্তু অ্যাটেন্ড করেননি, আপনারা শেখার চেষ্টা করেননি, আপনারা ভিডিও দেখেননি অতীতে কি ক্লাস হয়ে আসছে। যদি দেখতেন তাহলে তৈরি হতো। উনি যদি খেটে গিয়ে 200 কিলোমিটার মোটরসাইকেল নিয়ে ছুটিয়ে রাত্র তৃতীয় প্রহরে যখন মার্বেল পেতেন না, তখন মুখ অন্ধকার করে বাড়ি ফিরতেন, আমার 3 তোতলাকে মনে হয় আর ভালো করা সম্ভব নয়। হ্যাঁ, উপায় একটা আছে। এইবার চলে আসলেন তান্ত্রিকের কাছে, তান্ত্রিক বললেন কি উপায় একটা আছে। তা তুমি এক কাজ করতে পারো নি, ওই দোকানদারে বাড়ি যেতে পারো নি, বাড়ি যেয়ে বলে আসবা যে আগামী রবিবারে রাত্র 3টে থেকে 6টা পর্যন্ত তোমার দোকান খোলা রাখতে হবে, একটা মার্বেলের দাম 50 পয়সা, আমি তোমাকে দিব 500 টাকা, আমি 5টা নেব 2500 টাকা। দেখবা যে সে দোকান খুলে বসে আছে। আর ওই 2500 টাকার এই তান্ত্রিক কমিশন পাবে হচ্ছে 1200 টাকা, 1250 টাকা। বুঝতে পেরেছেন? সবাই বুঝছেন তো? হ্যাঁ স্যার, 1250 টাকা চলে আসবে তান্ত্রিকের পকেটে, আর 1250 টাকা উনি রাত জাগেছে তার জন্য মার্বেল বিক্রি করেছে। তাহলে ওনার ভক্তিটা থাকবে, এবং ওনার ভক্তি ভরে সেই লোক ওই 1 ঘন্টা করে গালে রাখবে। যখনই রাখবে তখন সেই ভক্তিতে তার ভক্তির পথ স্বয়ং ভগবান হচ্ছে, বাবা স্বয়ং সেই স্রষ্টা হচ্ছে, তার দরবারে কবুল করবে, তখনই রোগী সুস্থ হবে। এটাই তন্ত্র। বুঝতে পেরেছেন? আমি যদি এই শীতের রাতে, কালকে আমার বাসায় কেউ নেই, একা, তো একা ঘুমিয়েছি, তো ঘুমিয়েছি, ঘুমের ওষুধ মাঝে উঠে আরেকবার খেয়েছি, কাজ হয়নি। তা যাই হোক, উঠে গেছি 7টারও আগে, জল গরম করার ব্যবস্থা নেই, গিজার নেই। তো যাই হোক, তার ভিতর স্নান করে আবার দেখতেছি ভাতও আছে, ঠান্ডা ভাত, ফ্রিজের ভাত, মেরে দাও। আর তো খেতে যাওয়ার সুযোগ হবে না, দুপুরেও হবে না, আর যে রাত্রে 8টার আগে হবে। তা ও কিছু মেরে দেওয়া হোক। খেজুরের গুড় যশোর থেকে এনে দিয়েছিল এক লোক, সেটা দিয়ে মেরে দিয়ে এসে আপনাদের এখানে এই ক্লাসের জন্য আসলাম। তাহলে এই ক্লাসের প্রতি কতটুকু মায়া থাকলে, আপনাদের যে জিজ্ঞেস করলাম শিক্ষকরা, আপনারা তো 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা ক্লাস নেন, কতটুকু মায়া থাকলে সেই ব্যক্তি যে 3 ঘন্টা তার 10-15 মিনিট আগেই কিন্তু স্যারের আসতে হয়, তাহলে এসে সেই 3 ঘন্টাই বক বক করবে। কষ্ট করলেই তন্ত্রের ফল মিলবে বা কেষ্ট মিলবে, এটাই হচ্ছে তন্ত্র। বলেন এইবার আপনারা প্র্যাকটিক্যাল জ্যোতিষে কি প্রয়োগ করবেন বলেন, ভাবেন। আমি চলে আসছি। ও দাদা, নিয়ার দা,
এই মন্ত্রটা একটু বলে দেন না, আমার এখানে তো অনেক প্রোগ্রামই আছে। বাবুদা শোনেন, স্যারে যখন প্রথম বলছে 2 দিন পরই, তখন কিন্তু আমি বলছি যে স্যারে কিন্তু এইটা না, স্যারে মনে হয় একদিনও বাদ দেয় না এটা না। আর মন্ত্রটা আমি কিন্তু বহুবার বলছি, স্যারে যখন বলছে ওইটাই মন্ত্র, কিছু না, ওটা মুখে রাখতে গেই। আপনি এই জিনিসটা বলছেন না, আমি প্রথমবারই বলছি মুখে রাখলে কথা যখন বলবে তখন ওটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। আমি দিতাম দাদা, ওইটা তো আমি দিতাম আগে পয়সা আছে না, ওই যে 1 টাকা পয়সা গুলা আগে যারা তোকলামি করতো ওদেরকে দিতাম, যে এটা তোমরা মুখে রেখো। বাবুল দা, ওইটা একটা সমস্যা আছে, ওটা তো গোল না, পাতলা, মুখের পাশে লাগিয়ে থাকে, আর মার্বেলটা গোল ধরতে থাকে, জিব্বাটা বেশি লাড়ে। এটা অনেকে ওই সুপারি আছে না, শুকনো সুপারি ব্যবহার করে। আরে সুপারি টুপারি না, পয়সা না, কাছে হচ্ছে লালা কেটে দেয়। আচ্ছা আচ্ছা, লালা কেটে জিব্বা নরম করে দেবে গ্লাসে। দেখছো, যখন জিব্বা নরম করে দেবে তখন আর কথায় তুতলামি হবে না। আর যারা তুতলা কথা বলে জিব্বা চাপ দিয়ে দেখবেন জিব্বা শক্ত, আর কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে স্যার দ্বিতীয়